জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গোপালচাঁদ, জয় হোক ঠাকুরের ভক্তবৃন্দ। আজকে আমরা সবাই জানেন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের অত্যন্ত নৈকট্য প্রাপ্ত একজন ভক্ত অনুসারী, বিশেষ ক্ষেত্রে বলা হলে মতুয়া ধর্ম আন্দোলনের প্রধান সেনাপতি হিসেবে যিনি একসময় কাজ করেছিলেন, শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের এই উদ্যোগ ছিল মতুয়া ধর্ম দর্শন প্রচারের সর্বশ্রেষ্ঠ উদ্যোগ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রায় সকলেই জানেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুর খুলনার লবণচরা নামক স্থানে জমি ক্রয় করে একটি আশ্রম নির্মাণ করেছিলেন এবং সেই আশ্রমের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তৎকালীন সময়ে মেধাবী ছাত্রদের শিক্ষাদান। সেই শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের পুণ্যভূমিতে আমরা দাঁড়িয়েছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় যারা আমরা এখানে উপস্থিত রয়েছি প্রায় সকলেরই শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী মানব বিদেশী ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধাভাজন শ্রী শ্রী গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী বিচিত্র কুমার হালদার মহাশয়। এখানে উপস্থিত আছেন লক্ষ্মীখালী গ্রামের সন্তান শ্রী শ্রী গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী বিচিত্র কুমার শ্রী বিশ্বজিৎ হালদার মহাশয়। এখানে উপস্থিত আছেন বড়লক্ষ্মীখালী গ্রামের শ্রী দুলাল শিকদার মহাশয়, অনিল মণ্ডল মহাশয়, আমাদের প্রেমানন্দ মণ্ডল মহাশয়, সুশান্ত কসাই সহ আরো অনেকে এখানে উপস্থিত আছে। আমাদের সমীর কাকু আসছেন? সমীর কাকু আসছে না, উনি সমীর মজুমদার, সমীর কাকুর বড়লক্ষ্মীখালী। আমাদের ছোটলক্ষ্মীখালী গ্রাম থেকে আমাদের শ্রী উপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় এসেছেন। হালদারবাড়ি থেকে আমাদের তারাপদ জ্যাঠামশাইয়ের সন্তান অমল হালদার সহ, সঞ্জয় হালদার সহ, পঙ্কজ মণ্ডল মহাশয় সহ আমাদের একজন বিশিষ্ট মতুয়া অনুরাগী ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধাভাজন গোসাই, ওনার সন্তান আমাদের সমীরঞ্জন মজুমদার, ইন্দ্রজিৎ মিস্ত্রি, আমাদের শ্রী গোপাল মিস্ত্রি মহাশয়, স্বপন মিস্ত্রি, বাবুল মণ্ডল সহ আরো এই পাড়া উপাড়া মিলিয়ে অনেকে এসেছেন। আমাদের ডুমুরিয়া থেকে যারা ভক্তবৃন্দরা এসেছেন ওনারা আজকের আপনাদের সকলার প্রসাদ তৈরির দায়িত্ব নিয়েছেন এবং ওনারা প্রসাদ তৈরি করছেন। বটতলা থেকে আরো মতুয়া দলের সাথে অনেকেই এসেছেন, মতুয়া দলের দলপতি এবং অন্যান্যরা। আমরা আমাদের কীর্তনটাকে একটু সময় বন্ধ রেখেছি, আমরা আবারও এই পর্বের শেষে আমরা আমাদের সাথে একত্রিত হয়ে কীর্তন করে এই সভা শেষ করব। আমাদের বয়সিংহা থেকে এসেছেন প্রদীপ ঢালি, তারপরে আমাদের বিপুল হালদার মহাশয়, আমাদের সুদেশ পাঠ সহ আরো অন্যান্য যারা ভক্তবৃন্দরা, আমাদের যুবক ভাইরা এসেছে। আমাদের বাজারখোলা থেকে আমাদের মামার নাম হলো কি, কোথায় মামা? ভবসিন্ধু বালা, উনি এসেছেন। আমাদের বিবেকানন্দ মল্লিক মহাশয় সুযোগ্য পুত্র লিটন মল্লিক মহাশয় এসেছেন, রাখাল মন্ডল মহাশয় এসেছেন, আমাদের দিলীপ মন্ডল মহাশয় এসেছেন, মিলন এসেছে এবং আরো অন্যান্য ঠাকুরচাঁদ সহ যারা এসেছে। আমাদের পালকমন্ড থেকে আমাদের সুরেশ মন্ডল মহাশয় এবং আমাদের সুজিত দাস, সুজিত কুমার মন্ডল, আমাদের বিশেষ করে আমাদের সাবেক মেম্বার বিজয় কৃষ্ণ মিস্ত্রি মহাশয় এখানে উপস্থিত আছেন এবং আমাদের কিছুদিন আগে যিনি চলে গেছেন আমাদের নিখিল রঞ্জন হাজরা মহাশয়, যিনি দীর্ঘ বছর ধরে এই শ্রীধামের অনেক কাজের দায়িত্ব নিতেন, প্রায় সকল কাজেরই দায়িত্ব নিতেন, তারই সুযোগ্য পুত্র শ্রী প্রদীপ হাজরা মহাশয়। আমাদের মাদুরপাল্টা কবিরাজ বাড়ি থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিজয় কৃষ্ণ কবিরাজের সুপুত্র আমাদের বিভাস কবিরাজ মহাশয় এসেছেন। আমাদের এই এলাকার প্রখ্যাত গায়ক শ্রী দিলীপ কবিরাজ মহাশয় এসেছেন। আমাদের দাদুপাড়া থেকে আমাদের শ্রদ্ধাভাজন গোপাল সাধুর সাথে যাদের রক্তের সম্পর্ক শ্রী সুনীল দাদু, তিনি এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদের দাদুপাড়া থেকে দাদুরা আছেন,
বাইনতলা থেকে আমাদের বাইনতলার দলপতি এবং আমাদের কাকু শ্রী যুগল কৃষ্ণ মহন্ত উনি আছেন উপস্থিত। এই মিলিয়ে মোটামুটি আমাদের একটা কলেবর এখানে আমরা সবাই উপস্থিত হতে সক্ষম হয়েছি এবং আমরা এসেছি এখানে। আজকে আমরা এখানে একটি শিশু কিশোরদের নিয়ে একটি বিদ্যালয় চালু রাখা ধর্মীয় এবং নৈতিক শিক্ষার জন্য। এর পাশাপাশি ডুমুরিয়ার ভক্তরা ওনারা প্রস্তাব দিলেন যে শিশুদের জন্য তো তোমরা একটা ব্যবস্থা করবা, তাহলে আমাদের জন্য কি ব্যবস্থা হবে। তখন আমি ওনাদের প্রস্তাবের বিপরীতে বললাম যে একসময় তো ঠাকুরবাড়িতে ধান উদ্ধারের পরে প্রত্যেক মাসের প্রথম বুধবার হরিসভা চালু থাকতো। চারিদিক থেকে ভক্তবৃন্দরা আসতেন, এখানে রান্না বান্না হতো, সবাই প্রসাদ নিত এবং তখন চারিদিকের ভক্তবৃন্দরা এখানে এসে হরিসভা পরিচালনার মধ্য দিয়ে নিজেদেরকে সজীব করে ধর্মীয় কর্মকাণ্ডে। তা আপনারা এইটা করতে পারেন বললে ওনারা রাজি হলেন এবং আমি বললাম যে পরে যদি আমরা বসি তাহলে আপনারাই শুরু করেন যে ডুমুরিয়া গ্রামের মানুষ এক হরিসভার রান্না বান্না এবং ভক্তদের খাওয়ানোর দায়িত্ব নেবেন। পরবর্তীতে দেখা গেল যে বটতলা গ্রামের মানুষ যারা আছে আমরা তাদেরকে বললাম যে এই যে বাজারঘাট সব রেডি আছে, সমস্ত ভক্তবৃন্দরা আসবে, তাদের রান্না বান্না খাওয়ানোর দায়িত্ব আপনারা নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটি গ্রাম যদি এই দায়িত্বটি নেয় এবং পালন করে, আর হরিসভাটি যদি প্রত্যেক মাসের প্রথম বুধবার ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয়, সেটা আমাদের ঐক্যের জায়গা, ভ্রাতৃত্ববোধের জায়গা, ধর্মীয় চিন্তা চেতনা বিকাশের জায়গাটি আরো অত্যন্ত সুন্দরভাবে বিকশিত হতে পারে। তো ওনারা সেভাবে রাজি হলেন। আর আজকেও আমি এই অনুষ্ঠানের সূচনা লাগবে আপনাদের সকলের কাছে করজোড়ে এটা প্রার্থনা রাখতে চাই যে আপনারা যদি সেই ধাম উদ্ধারের পরবর্তীতে যে হরিসভাটা প্রচলিত ছিল গোপাল সাধুর এই পূর্ণ ধামে, সেই হরিসভায় যদি আপনারা আগের মতো সরব হয়ে উপস্থিত হন, তাহলে এই ধামের পক্ষ থেকে যা আপনাদের জন্য ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করব। আশা করি আমরা আপনাদের উপস্থিতিতে ধন্য হব এবং আমরা সকলে মিলেমিশে আমরা একত্রিত হয়ে কোনো গ্রামে কিন্তু প্রত্যেক মাসের প্রথম বুধবার হরিসভাটা হয় না। স্যার এটা তো হয় না, হচ্ছে না, তাহলে আমরা ঠাকুর বাড়িও হচ্ছে না, আবার অন্য গ্রামেও হচ্ছে না, তাহলে ওই বুধবারটা তো বন্ধ থাকতেছে। তো সেই বুধবারটা আমরা সবাই ঠাকুর বাড়িতে একসাথে একত্রিত হই প্রত্যেক মাসের প্রথম বুধবার। তো এটাকে আমরা করতে পারবো স্যার? এটা কি আমাদের পক্ষে সম্ভব হবে? কিছুই নাই, যদি আন্তরিকতা মানুষ তো কর্মসূচিত থাকে, সবাই থাকা উচিত। তো সেইটাই আমার প্রার্থনা স্যার সবার কাছে, যে প্রত্যেক মাসের প্রথম বুধবার এরকম সন্ধ্যাটা ধরে আমরা সবাই আসবো এবং হরিসভাটা আমরা করব। পরবর্তী কথা হচ্ছে আমরা সন্তানদেরকে মানুষ করা, সুশিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় এবং আদর্শ শিক্ষার আলোকে তাদের জীবনযাপনে অভ্যস্ত করার দায়িত্ব আমরা নিতে চাই। দেখেন কিছুদিন আগে আপনারা জানতেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বলে একটি প্রতিষ্ঠান আছে। তারা মানুষকে বিবাহ না করতে এবং সন্তান জন্ম দান না করতে তারা উৎসাহী করে তুলত। গত 3 কি 4 বছর আগে ওনারা একটা ডিক্লারেশন দিলেন যে সন্তান জন্ম দেবেন আপনারা, মানুষ করব আমরা, আপনারা অধিক অধিক সন্তান জন্ম দিয়ে সনাতন ধর্মকে রক্ষা করুন। স্যার এটা শুনতে পেরেছিলেন কিনা? এরকম একটি বিষয় কিন্তু ইসকন তাদের সেই গোড়ামি থেকে সরে এসে তারা কিন্তু এটা বললেন। ইসকনের সেক্রেটারি এখন সব জায়গায় একটি কথা বক্তৃতা করে বলে বেড়ায় যে আপনারা সন্তান জন্ম দেবেন, যিনি মানুষ করতে পারবেন না আমাদের দেবেন, আমরা মানুষ করব। এখানে আমার কথা হচ্ছে এই যে গোপালচাঁদ সাধু ঠাকুর প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এত কিছু করে গিয়েছিলেন, যদিও তার অনেক কিছু আমরা ধরে রাখতে অক্ষম হয়েছি, পারিনি, তো আমরা পুনরায় একবার চেষ্টা করতে পারি কিনা। আমাদের আশেপাশে যতগুলি গ্রাম রয়েছে, এই গ্রামে আমাদের যাদের ছোট ভাই বোন, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদেরকে আমরা ধর্মীয় এবং নৈতিক শিক্ষার আলোকে তাদেরকে গড়ে তুলতে চাই। প্রত্যেক মাসে 4টি শুক্রবার করে আমরা প্রত্যেক মাসে প্রথম শুক্রবার ঠাকুর বাড়িতে শিক্ষক রেখে তাদেরকে এখানে আমরা পড়াতে পারি। আমরা কি পড়াবো সেটা এখনো ঠিক করিনি, আপনারা আজকে প্রস্তাব দিবেন তাদেরকে আমরা কি শিখাবো। আমার মনে যতটুকু এসেছে আমি ততটুকু উপস্থাপন করব, বাকিটা আপনারা আপনাদের জায়গা থেকে, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন এবং আপনারা আছেন, আপনারা প্রস্তাব দিয়ে সেই জায়গাটাকে পরিপূর্ণ করে দেবেন। আমরা সেই প্রস্তাবের আলোকে আগামী দিনে আগাবো। আমার বক্তব্য হচ্ছে আমাদের এই বৃহৎ সনাতনের মধ্যে
বিভিন্ন সময় বিভিন্ন অবতার পুরুষগণ, মনীষীগণ অবতীর্ণ হয়েছে। তাদের অবতীর্ণ হওয়ার ধারা ধরে এই জগৎ বক্ষে পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছে। আমরা আজ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে মতুয়া মতাদর্শের শিক্ষা পেয়েছি, আমরা মতুয়া হয়েছি। আমরা এই মতুয়া দর্শন নিয়ে এগিয়ে যেতে চাই, আমাদের জীবনে তা প্রতিপালন করতে চাই। কিন্তু পূর্বাপর সময়ে যারা মহাপুরুষ মনীষীগণ অবতারগণ পৃথিবীতে এসেছিলেন তাদের সম্পর্কেও জ্ঞান অর্জন করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। সাথে সাথে আমরা মতুয়া, একটা বাচ্চা সে বোঝে না কেন আমাদের ডঙ্কা বাজাতে হয়। একটা শিশু, একটা কিশোর সে বোঝে না কেন আমরা নিশা নিয়ে বেড়াই। আমাদের অনেক বাবারা, অনেক পরিণত বয়সের মানুষরা বুঝে উঠতে পারে না কেন আমরা আচার মালা পরিধান করি। অনেকে বুঝে উঠতে পারে না মতুয়া হিসেবে আমার জীবনযাপনে আমার পালনীয় নীতিসমূহ, প্রতিদিন আমার কি কি কাজ করা উচিত, আমার কর্তব্য কি, আমার আয় উপার্জন কিভাবে করতে হবে, আমাকে বিদ্যাভ্যাস কিভাবে করতে হবে, আমাকে কখন ঘুম থেকে উঠতে হবে, সন্ধ্যাবেলায় আমার কি কাজ থাকতে পারে, দুপুরবেলায় আমার কি কাজ থাকতে পারে, আমার কি খাদ্য অভ্যাসে নিজেকে অভ্যস্ত করা দরকার, কিভাবে আমার পূজা পদ্ধতি পালন করা দরকার, কিভাবে আমি আমার নিজেকে সকলের সামনে উপস্থাপন করতে পারি, মানুষের সাথে কি ব্যবহার করা দরকার, কোন নীতিতে শিক্ষকতা করা দরকার অথবা কোন নীতি পালন করে ছাত্র হওয়া দরকার, কোন নীতি পালনের মধ্য দিয়ে ব্যবসা করতে হয়, কোন নীতি পালনের মধ্য দিয়ে ধর্মকর্মে নিজেকে যুক্ত করতে হয়। এটা আমাদের পরিণত বয়সের বেশিরভাগ মানুষরাই এই বিষয়বস্তুগুলি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন। আমরা যদি শিশুকাল থেকে আমাদের এই শিশু কিশোরদের মধ্যে ধর্মীয় এই আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে তাদেরকে একের পর এক বুঝাতে পারি, পড়াতে পারি, জানাতে পারি, তাহলে আমার মনে হয় যে একটি আদর্শ ভিত্তিক শিক্ষা এবং একটি আদর্শ ভিত্তিক জীবন তাদের গড়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। সাথে সাথে আমাদের যারা মতুয়ারা রয়েছে, আমাদের যারা ভক্তিপতি মায়েরা আছে, অনেক মায়েরা সঠিক সুরে এবং তালে কাঠ বাজিয়ে পূজা দিতে পারে। অনেকে সুন্দরভাবে ডঙ্কা বাজাতে জানে না, ডঙ্কা বাজালে কি হয় সেটা বুঝতে পারে না, কাঠ বাজালে কি হয় সেটা বুঝতে পারে না, ধ্বনি সম্পর্কে অনেকের ধারণা থাকে। আমাদের ছোট ছোট ভাই বোন ছেলে মেয়েরা আমরা ঠাকুর বাড়িতে প্রত্যেক মাসে প্রথম শুক্রবারে তাদেরকে আমরা একটি নিয়ম তৈরি করে সেই নিয়ম অনুসারে একেবারে শিশু থেকে ক্লাস 9 পর্যন্ত পড়াশোনার চাপটা অত বেশি থাকে না। ক্লাস 9 এর পর এসএসসি পরীক্ষাটা বড় চাপ থাকে, আমরা প্রয়োজনে ক্লাস 5 কে বাদ দিতে পারি। এই বাকি যে শ্রেণীগুলি আছে সেই শ্রেণীগুলির ছেলে মেয়ে এবং শিশু কিশোরদেরকে নিয়ে আমরা এই পদ্ধতিটা চালু করতে পারি যে তারা প্রত্যেক শুক্রবারে আসবে, আমাদের একজন দুইজন কিংবা তার বেশি শিক্ষক থাকবে, ওনারা আমাদের এই সন্তান সন্ততি ভাই বোনদেরকে মতুয়া দর্শন, সনাতনের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে পড়াবে, বুঝাবে এবং জানাবে। সাথে সাথে আমাদের এই যে বৃহৎ সাহিত্য ভান্ডার, শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ চরিত, শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা, শ্রী শ্রী গোপালচাঁদ চরিত সহ আরো অন্যান্য যে সুবৃহৎ সাহিত্য ভান্ডার রয়েছে, আমাদের বর্তমান প্রজন্ম এই সাহিত্য ভান্ডার থেকে সম্পূর্ণ বঞ্চিত বলে আমি মনে করি এবং এটা বোধহয় সত্য। আমরা এই নীতি নিয়ম কানুন পঠন পাঠনের মধ্য দিয়ে তারই সাথে একটু যারা বোঝার মতো হয়েছে তাদেরকে এই বাংলা এবং সরল ভাষায় লিখিত গ্রন্থগুলিকে, সাথে সাথে যে গানের পুস্তকগুলি আমাদের রয়েছে সেগুলিকে আমরা তাদেরকে বুঝাবার চেষ্টা করতে পারি। এরই সাথে সাথে আমাদের ছোট ছোট ভাই বোন ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে আমরা বিশেষ সঙ্গীত অজ্ঞদের মাধ্যমে, আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর গান গাওয়া মানুষ আছে, আমরা তাদেরকে ঠিক করতে পারি একদিন লীলামৃত থেকে পাঠ হলো, পড়া হলো, এক শুক্রবারে সঙ্গীত নিয়ে ক্লাস হলো, তাদেরকে আমরা শেখানো এবং জানানোর চেষ্টা করলাম। প্রয়োজনে এই কলেবারটা যদি বড় হয়, আমাদের এই সম্প্রদায়ে অনেক অনেক ছেলেমেয়েরা এখন অনেক বড় পর্যায়ে চলে গেছে, তাদেরকে আমরা প্রত্যেক মাসে অথবা 2 মাস পর পর ডাকতে পারি যে তোমরা আসো আমাদের এই সন্তান সন্ততি ভাই বোনদের জন্য, তোমরা এখানে একটি ক্লাসের ব্যবস্থা করো এবং তোমাদের নিয়মিত স্বরলিপির মধ্য দিয়ে তাদেরকে সঙ্গীতে অভিজ্ঞ করে তোলো। তাহলে আমাদের এই যে মতুয়া ভাবাদর্শের যে গান কীর্তনগুলি এখন অনেকটা বিলুপ্তির পথে চলে গেছে, সেই জায়গা থেকে বোধহয় এই শিশু কিশোরদের মাধ্যমে পুনরায় আবার আমাদের মধ্যে সেটিকে জাগরুক রাখা সম্ভব হয়। আপনারা এ ব্যাপারে পর্যায়ক্রমে প্রস্তাব দিবেন, আমার মনের কথাগুলি আমি বলার চেষ্টা করছি।
মূলত এই কাজের জন্যই আমাদের একটি শুভ সূচনা করা, এবং আমরা তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করব যারা আগ্রহী। এখানে আমার একটি কথা আছে, এই ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের সন্তান সন্ততি ভাই বোনদেরকে ধর্মীয় নৈতিক জ্ঞান দিব। আমি এটার সাথে আরেকটু সংযুক্ত করে বলতে চাই যে আমাদের গ্রামগঞ্জের ছেলেমেয়েরা, আমাদের গ্রামগঞ্জের ভাই বোনেরা, তারা উন্নত শিক্ষা এবং পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করে যে একটি শিক্ষা ব্যবস্থা চলছে সেটি সম্পর্কে বা জীবন সম্পর্কে তাদের বোধটা অত পরিষ্কার থাকে না, অত সুন্দর থাকে না। এই বোধটাকে সৃষ্টি করতে হলে মাঝে মধ্যেই আমরা একটা সেমিনারের মতো করি, যদিও আমাদের গ্রাম, কোনো অসুবিধা নেই, আমরা এই গ্রামের ভাই বোনদেরকে সম্পৃক্ত করলাম, তাদেরকে আমরা ধর্মীয় নৈতিক শিক্ষার মধ্যে নিয়ে আসছি, তাদের নিয়ে আমরা একটা সেমিনার করতে পারি। সেই সেমিনারে আমরা কি করতে পারি, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ডাকতে পারি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে ডাকতে পারি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ডাকতে পারি, আমরা পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ডাকতে পারি, ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের 5 জন ছাত্রকে ডাকতে পারি। তারা এসে তাদের জীবনবোধ, তাদের ছাত্রত্ববোধ এবং তাদের জীবন সম্পর্কে যদি এই গার্জিয়ানদের এবং আমাদের ছোট ছোট ভাই বোন ছেলে মেয়েদেরকে বুঝায় যে আমরা এতটা স্ট্রাগল করেছি, আমাদেরকে এইভাবে এই জায়গায় পৌঁছাতে হয়েছে, আমাদের জীবনের সর্বনিম্ন টার্গেট যেন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা জগন্নাথ হলে থাকবো, এটি যেন সর্বনিম্ন টার্গেট করে আমরা আগাই, তারপরে উঁচু জায়গায় যেখানে যে অবস্থা যেতে পারি আমাদের কোনো অসুবিধা নেই। এটি যদি আমরা করতে পারি তাহলে কি হবে, এই সেমিনারগুলির মাধ্যমে আমাদের এই যে এলাকা, যে এলাকায় আমরা বসবাস করছি, যে এলাকার মানুষ রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, জীবনবোধ সম্পর্কে অনেকটাই ধারণা রাখে না, তাদের এই সকল সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা সম্ভব হবে এবং জীবনমুখী শিক্ষার পাশাপাশি উন্নত জীবনের দিকে তারা তাদেরকে নিয়ে যেতে পারবে। এখানে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক রয়েছেন শ্রী বিচিত্র কুমার হালদার, ওনার অত্যন্ত কাছের একজন মানুষ ডক্টর সরজিৎ সরকার, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। কোনো এক কারণে তার বাড়ির মধ্যে আমার কথা হচ্ছে, তার বাড়ির মধ্যে মানে তার ফ্ল্যাটে, তার বাড়ির চট্টগ্রামের রাজশাহীর তার ফ্ল্যাট। তো কথায় কথায় আমি বললাম, দাদা আমি আমার কাছে একটা সব জিনিস মনে হয়, সেটা হচ্ছে আমরা আমাদের গ্রামগুলিতে 10 বছর আগেও আমাদের ভাই বোন ছেলেমেয়েরা যেমন ছিল এখনো এরকম আছে, আরো 10 বছর পিছনে গেলে একটা প্রজন্ম একটু ভালো দেখা যায়, তারপরের প্রজন্মগুলি আসলে খুব বেশি সামনের দিকে অগ্রসর হচ্ছে না, তারা কেমন ব্যাক ফুটেছে। এটার কারণটা কি? উনি আমাকে খুব সাবলীলভাবে উত্তর দিলেন, দেখো ভাই, এই সর্দার সন্ততি যারা ছোট থেকে বড় হচ্ছে তারা এখনো সেই গ্রামীণ কালচারের সাথে এবং নিজের একটি ক্ষুদ্র জীবনের মধ্যে নিজেকে ঘিরে স্বপ্ন দেখছে। তারা শহরমুখী না, তারা উন্নত শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে পারে না, তারা উন্নত জীবনযাপনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে না বিধায় এই দীর্ঘ বছরের ব্যবধানে তারা শুধু পিছিয়ে যাচ্ছে। তাদেরকে যদি উন্নত জীবন ব্যবস্থা সম্পর্কে জ্ঞান দেওয়া যায়, ধারণা দেওয়া যায় এবং সেই আলোকে তাদের বেড়ে ওঠার স্বপ্ন দেখানো যায়, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব। সেখানে আমি আপনাদের বলবো, যাদেরকে আমরা আজকে আহ্বান জানিয়েছি, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের ছেলে মেয়ে আমরা মানুষ করতে চাই, আমরা শিক্ষিত করতে চাই, আমরা উন্নত শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে একটি জীবনে পৌঁছে দিতে চাই, যে তার জীবনে সে প্রতিষ্ঠিত হয়ে গেলে তার পাশাপাশি আরো 10টি জীবন সে নিজে টেনে ধরে রাখতে পারে। তো সেই উপলক্ষে আপনারা কথা বলবেন। আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এখানে আমার কাকা একটি শিক্ষা মন্দির বলে আখ্যায়িত করেছে, এটা শুনে আমারও ভালো লেগেছে। আমরা এরকম একটি বিদ্যালয়ের এখানে আমরা নামকরণ করতেছিলাম যে মতুয়া বিদ্যাপীঠ দিলে কেমন হয়। কাকার এই নামের প্রস্তাবনাটা আমার আরো ভালো লাগলো যে আমরা মতুয়া বিদ্যা মন্দির দিয়ে শুরু করতে পারি, যদি আপনারা সেভাবে বলেন এবং আগ্রহী থাকেন। পর্যায়ক্রমে আপনারা বলবেন, আমরা সেটা মনে রেখে রেখে কাজ করব। আর আমি বিশেষ করে বলতে চাই, আমি যেহেতু এই ধামের সাথে সম্পৃক্ত, এই বাড়িতে আমার জন্ম হয়েছে, আমার নিজের মধ্যেও কিছু দায়িত্ববোধ আমাকে তাড়না করে। আমি দেশে বিদেশে অনেক জায়গায় অনেক কাজের সাথে সম্পৃক্ত, আমি নিজে অনেক কাজ করি, অনেক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে অনেক পরিবেশের পরিবর্তনের লক্ষ্যে চেষ্টা করি, কিন্তু আসলে আমরা অনেক চেষ্টা করে এই এলাকার খুব বেশি ডেভেলপমেন্ট আমরা করতে পারিনি। তো সর্বশেষ বলতে চাইছি যে এই এলাকার ডেভেলপমেন্টের জন্য যেখানে গোপাল সাধু মহাশয় জন্মগ্রহণ করেছিলেন, যে পুণ্য মাটির সাথে লক্ষ লক্ষ মানুষের নারীর সম্পর্ক আছে, সেই পুণ্য মাটির প্রত্যেক বছর অন্তত করে হলেও 20-25 জন ছাত্রছাত্রী যেন বিশ্ববিদ্যালয়ে, মেডিকেল কলেজে আমরা পাঠাতে পারি। জয় জয় শান্তি হরি গুরু গোপাল দেব।
কোনো কিছুর জন্য আপনারা ভয় পাবেন না, অর্থের জন্য আপনারা ভয় পাবেন না, টাকা পয়সা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। আপনারা আপনার সন্তানকে পড়াশোনায় নিয়মিত করুন, তার মেধা যদি উপযুক্ত হয়, আর আমি যদি বেঁচে থাকি, আপনার সন্তানের দায়িত্ব আমার। আর এখানে আপনারা সম্পৃক্ত থেকে এই যে ধর্মীয় নৈতিক শিক্ষার মধ্য দিয়ে আমাদের যে যাত্রাটা শুরু হচ্ছে, এই যাত্রায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা পরামর্শ দিয়ে, প্রয়োজনে আমরা প্রত্যেকের পরামর্শ একটু নোট ডাউন করতে পারছি, আমরা সেগুলো একটু লিখে রাখবো, এবং পরবর্তীতে যারা শিক্ষার সাথে সম্পৃক্ত আছে, আমাদের শ্রদ্ধা বিচিত্র স্যার আছেন, সৈকতে যাওয়ার কথা ছিল স্যার আপনার কাছে, ও সময় করে উঠতে পারেন, আপনাকে বোধহয় ফোন করেছিল, আমার সাথে কথা হয়েছিল, আপনার কাছে যে পরামর্শ করবে। আমাদের স্যার আছেন, আমাদের বিশ্ব কাকু আছেন, আমাদের সুশান্ত কাকু আছেন, আমাদের রবীন্দ্র স্যার আছেন, আমাদের এখানে বিটল বাবু আছেন, আমাদের এই গ্রামে আরো কিছু কিছু ছোট ভাইবোরা, তারা এখন আমাদের বুড়ো দাদুর ছেলে কলিন্স, সে প্রাইমারিতে চাকরি পেয়েছে, আমাদের শিবা কাকু এখানে আছে, আমাদের জামাই এখানে আছে, তারপরে আমাদের এরকম আরো কিছু কিছু এখান থেকে কিন্তু একটু একটু করে লেখাপড়া শিখে একটা মোটামুটি পর্যায়ে গিয়েছে। আমরা তাদের মাধ্যমে এখানে একটা পরিচালনা পর্ষদ আমরা তৈরি করে দিই, এবং আপনাদের আজকের পরামর্শ নিয়ে ওনারা কাজ করবেন। সেই কাজের আলোকে আগামী দিনে আমাদের এই এলাকার শিক্ষার উন্নতির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। তা আমি আর কথা বাড়াবো না, আপনাদের মতামতও আপনারা দিবেন, কিছু গান বাজনাও আমরা শুনবো, পরিশেষে আমরা কীর্তন করে সবাই প্রসাদ পাবো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য। আমি আমার ব্যক্তিগত জীবনে নিজেকে সুন্দর রাখার জন্য আশীর্বাদ চাইছি। সবাই ভালো থাকবেন।